আপনারা হয়তো আজকেই পত্রপত্রিকায় দেখছেন যে ইরানের খেলোয়াড়দের সঙ্গে কি অমানবিক একটা কাজ করা হচ্ছে। ইরানের খেলোয়াড়রা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তাদের ম্যাচগুলো হচ্ছে ইউএসএতে, তাদের বেস ক্যাম্প করতে হবে মেক্সিকোতে। এ পর্যন্ত মোটামুটি ভদ্রস্ত না হলেও একটা মেনে নেওয়ার মতো ব্যাপার ছিল। আজকে ইউএস কর্তৃপক্ষ জানাচ্ছে তাদেরকে খেলোয়াড়দেরকে স্থায়ী কোনো ভিসা দেওয়া হবে না। মানে তারা গিয়ে ওখানে রাত কাটাতে পারবে না খেলতে গিয়ে। বেস ক্যাম্প থেকে গিয়ে খেলে ওই দিনই ফিরে আসতে হবে। এর চেয়ে নিষ্ঠুরভাবে এই পৃথিবীর ইতিহাসে কাউকে কোনো টুর্নামেন্ট খেলতে হয় নাই। বিশ্বকাপ অনেক দূর কি বাদ, কোনো টুর্নামেন্টই খেলতে হয় নাই। এই পুরো ব্যাপারটা একটা ফিফার যে কর্তৃত্ব, ফিফার যে স্লোগান যে রাজনৈতিক নিরপেক্ষভাবে বিশ্বকাপ আয়োজন, এটাকে শেষ করে দিছে। এমনিতেই ইনফান্তিনোর আমলে যে ব্যাপারটা ঘটছে, ফিফা একটা কমার্শিয়াল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কমার্শিয়াল বললে আসলে তো খুব ভদ্র মনে হয়, একটা বেনিয়া প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানটার সঙ্গে ফুটবলের আর কোনো সম্পর্ক নেই। এই প্রতিষ্ঠানটা এখন পলিটিক্যালি এরে ওরে তেল দিয়ে এর ওর কাছে নিজের মাথা বিক্রি করে কিভাবে টাকা কামানো যায়। এছাড়া এই প্রতিষ্ঠানের আর কোনো লক্ষ্য, কোনো গোল নাই। আজকে আমি একটু কথা বলবো যে ইরানের সঙ্গে এই যে অমানবিক আচরণ করা হচ্ছে এবং পুরো বিশ্বকাপ জুড়ে যে রাজনীতিকরণ করা হচ্ছে, একই সঙ্গে কি ভয়াবহ বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। এর ফলে ফুটবল জিনিসটা এবার বিশ্বকাপ থেকে কত দূরে সরে যাচ্ছে, সেই জিনিসটা একটু বলবো। এটা করতে গিয়ে আসলে এই পুরো ব্যাপারটা করতেছে আসলে একটা লোক, যে লোকটারে আমি বলছি শাইলক অফ ফুটবল, ইনফান্তিনো। এই ইনফান্তিনো পৃথিবীর ফুটবলকে কোন খাদের কিনারে নিয়ে যাচ্ছে সেই জিনিসটা একটু বলবো। দেখেন, ব্লাটারের বিপক্ষে অভিযোগ ছিল কি? ব্লাটার স্বজনপ্রীতি করে। ব্লাটারের বিপক্ষে অভিযোগ ছিল কি? ব্লাটার দুর্নীতি করে। ওকে, আমরা এটা মেনে নিছি। এখন ব্লাটারের যে স্বজনপ্রীতি, সেটা কিন্তু এক অর্থে রবিনহুডের মতো একটা ব্যাপার ছিল। ব্লাটার যে অন্যায় অনাচারগুলো করতো, স্বজনপ্রীতি করতো, সেগুলোর উপকার ভোগ করতো আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার গরিব দেশগুলো। এইসব দেশের কাউন্সিলরদের ঠিকঠাক রাখার জন্য এইসব দেশকে বেশ টাকা পয়সা দিত ফুটবল উন্নয়নে। এখন ঠিক আছে যে উনি ব্যক্তি স্বার্থেও অনেক দুর্নীতি করছেন, সেটার জন্য উনি শাস্তিও পেয়েছেন। কিন্তু ব্ল্যাটারকে সরায় আমরা কাকে আনছি? ব্ল্যাটারের জায়গায় যে লোকটাকে আনছি, ব্ল্যাটার তো তবু ফুটবলের জন্য কাজ করছে। এই যে লোকটারে আনছি, এই লোকটা তো ফুটবল ধ্বংস করা ছাড়া আর কোনো কাজ করতেছেন। এই লোকটা দায়িত্বে বসার পর থেকে তার একমাত্র নেশা হচ্ছে কিভাবে ফুটবলারদের এবং ফুটবলকে নিংড়ায় টাকা বের করা যায়। প্রথমে ফুটবলারদের কথা ভাবেন। এই যে লাস্ট ক্লাব ওয়ার্ল্ড কাপ হলো, সে সময় ফুটবলারদের সংস্থা ফিফপ্রো থেকে শুরু করে কোচরা, সব ক্লাবরা, সাবেক ক্রিকেট ফুটবলাররা সবাই এটা নিয়ে কথা বলছে যে একটা লম্বা সিজন শেষ হচ্ছে। এই সিজনের শেষে ক্লাব ওয়ার্ল্ড কাপ চিরকাল হচ্ছে একটা সুভেনির টুর্নামেন্ট ছিল। এটা সম্মানের জিনিস। একটা দুটো চারটা দল বিভিন্ন মহাদেশ থেকে খেলবে, খেলে একটা মজার ব্যাপার। ওখান থেকে একটা ট্রফি আসবে, সেটার নাম লেখা থাক, বড় জয়। এর চেয়ে বড় কিছু না। এর চেয়ে বড় কিছু হওয়ার দরকারও নাই। ফুটবলটা এমন না যে ক্লাব পর্যায়েও আপনার বিশ্বকাপ হইতে হবে। বিশ্বকাপ তো আছেই, ইন্টারন্যাশনাল লেভেলে বিশ্বকাপ আছে। এছাড়া আপনি ক্লাব পর্যায়ে তো কত প্রতিযোগিতা করতেছেন রে ভাই! প্রত্যেক দেশে লিগ হচ্ছে, কাপ হচ্ছে, সুপার কাপ হচ্ছে, তারপরে আবার ইউরোপিয়ান পর্যায়ে ইউরোপা কাপ হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে, কি না হচ্ছে রে ভাই! এরপরে আবার কেন আপনার ক্লাব ওয়ার্ল্ড কাপ লাগবে? এবং সে ক্লাব ওয়ার্ল্ড কাপ এতদিন যে সুভেনির আকারে ছিল সেরকম না। রীতিমতো ৪৮ দলের টুর্নামেন্ট। মানে পূর্ণাঙ্গ মেজাজের একটা টুর্নামেন্ট। ওরকম ক্লান্তিকর একটা মৌসুম, খেলোয়াড়রা যেখানে ৩টা ৪টা করে টুর্নামেন্ট খেলে আসছে, তাদের যে রেস্ট টাইমটা সিজনের, একটা সিজনের মাঝখানে গ্যাপ থাকে কত? ৩ মাসের একটা গ্যাপ থাকে। সেখানে আবার ১ মাস প্রি-সিজনে কাটা যায়। মানে খেলোয়াড়রা আসলে পায় ২ মাসের গ্যাপ। ওই ২ মাস থেকে আপনি ১.৫ মাস নিয়ে নিচ্ছেন ক্লাব বিশ্বকাপ। এই ছেলেগুলো কিভাবে বাঁচে? জুলিয়ান আলভারেজের কথা আমার মনে আছে, ওই সিজনটায় জুলিয়ান আলভারেজ টানা ২.৫ সিজন কোনো রেস্ট পায় নাই। বিশ্বকাপ এই একটা মৌসুম খেলছে, মৌসুম শেষে বিশ্বকাপ। বিশ্বকাপের বছরে দখল প্রায় সব টপ ফুটবলারদের যায়। যে এইবার যেমন বিশ্বকাপ হচ্ছে, কোনো টপ খেলোয়াড় রেস্ট পাচ্ছে না। ক্লাব সিজন শেষ করে বিশ্বকাপে চলে আসছে। তারপরে বিশ্বকাপ শেষেও আবার সিটিতে গেল। সিটির হয়ে ফুল সিজন খেলে, ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলল। খেলেও চলে গেল অ্যাথলেটিকোতে। মানে টানা ২.৫ সিজনে ছেলেটা কোনো রেস্ট পায় নাই। এটা হয় নাকি? এভাবে আপনি তো ছেলেদের শেষ করে দেন। আজকে যে এই যে আলভারেজ
গোড়ালির ইনজুরি নিয়ে বিশ্বকাপে আসছে, এর দায় কার? ইনফান্তিনোর দায়। এরকম আপনি হেক্টিক করছেন, সঙ্গে আর পাতাইছেন ইউএফা লিগ। ইউএফা একটা করছে, প্রীতি ম্যাচগুলারে মিলে একটা টুর্নামেন্ট বানাইছে। ওখানেও কোনো রেস্টের সুযোগ নাই। ওকে, খেলোয়াড়দের নিংড়ানোর এই পদ্ধতি তো আছেই। এটা নিয়ে আমরা আগেও সমালোচনা করছি, সারা পৃথিবী জুড়ে সমালোচনা হচ্ছে। এর সঙ্গে ইনফান্তিনোর নারকীয় ধরনের টাকার নেশা। সব জায়গা থেকে টাকা কামাইতাম। পারলে ও খেলোয়াড়দের মাংস কেটে বিক্রি করে, আসলেই শাইলকের মতো মাংস কেটে বিক্রি করে টাকা ইনকাম করত। এরকম একটা অবস্থা পৌঁছে গেছে। এবার ফিফা বিশ্বকাপটার দিকে তাকান। এমন কোনো একটা সেগমেন্ট নাই যেখানে টাকা বিক্রি করার সে সুযোগ পাচ্ছে। এবার ফিফা বিশ্বকাপের রেকর্ড সবচেয়ে বেশি রকমের বিজ্ঞাপন, স্পন্সর বিক্রি হচ্ছে। এত টায়ারে স্পন্সর বিক্রি হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। এটা হিসাব নিকাশ করে বের করতে পারবেন না। উপমহাদেশীয় স্পন্সর, দেশীয় স্পন্সর, তারপরে এই নর্থ জোন স্পন্সর, অমুক স্পন্সর, তমুক স্পন্সর, সাইডলাইন স্পন্সর, ইন স্টেডিয়া বিজ্ঞাপন, হাজারটা বিজ্ঞাপন। ওকে, তুমি কামাও। এটা তো বৈধ, মানে এটাতে কারো কোনো ক্ষতি হচ্ছে না। তুমি যত রকমের স্পন্সর নিতে পারো, এন্ডোর্সমেন্ট নিতে পারো না। কমার্শিয়াল তো হতেই হবে, টাকা লাগবে। ফুটবল ডেভেলপমেন্টেই টাকা লাগবে। কিন্তু যে কাজগুলো এর পরের ধাপে করা হচ্ছে সেগুলো তো নোংরামি। ধরেন হাইড্রেশন ব্রেক নামে একটা জিনিস আবিষ্কার করছে, যে ফুটবল একটা ইন্টেন্সিভ খেলা, এটা পারলে ৯০ মিনিট টানা খেললেই আমাদের ভাল লাগে, বা খেলোয়াড়রা বোধহয় সেটাতেই সবচেয়ে এনজয় করে, যে ভাই ওটা গতিতে হাত দেওয়া যাবে না, বাধ্য হয়ে একটা ব্রেক দিতে হয়। সেটাও খুব ইন্টেন্সিভ ব্রেক। ওই ব্রেকে কেউ গিয়ে ঘুমায় পড়ে না। ফুটবল জিনিসটা খুব ইন্টেন্সিভ একটা জিনিস। সেখানে আপনি বারবার ৫ মিনিট ৩ মিনিটের ব্রেক দিতে চাইছেন কেন? হাইড্রেশন ব্রেক। দুনিয়ায় এসে গরম জায়গায় খেলা এর আগে হয় নাই। বিশ্বকাপ হয় নাই। ২ দিন আগে কাতারে বিশ্বকাপ হয় নাই। তারা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পানির স্প্রে নানা রকম করে পরিস্থিতি ম্যানেজ করে নেয়। কাতারের চেয়ে আমেরিকায় উত্তাপ বেশি। যে আপনার হাইড্রেশন ব্রেক দিতে হবে ২ মিনিট বাদে, বাদে। এবং সেই ব্রেকগুলোতে কি করা হবে মূলত? মূলত ওই ব্রেকগুলোতে খেলোয়াড়রা বিরক্ত হবে আর আপনি কমার্শিয়াল চালাবেন। ওই সময় বিজ্ঞাপন চলবে। বিজ্ঞাপন থেকে আপনি ডলার কামাবেন। এবার আসেন টিকিটের দিকে। টিকিটে কি করছেন? সরাসরি দাম বাড়ায় দেন নাই। সমালোচনার ভয়ে। ১ম এ দাম বাড়ায় দিছিল। পরে দামটা ওই একটা নিয়মের মধ্যে রেখেই, যে অন্যান্য বিশ্বকাপের মতোই রেখে, দামটারে এরা বলছে ডাইনামিক টিকেট প্রাইসিং। শুনলে খুব আধুনিক মনে হয় না? যে না, কি একটা যেন আবিষ্কার করে ফেলছে। ইনফান্তিনোর এই টাক মাথায় বুদ্ধিও আছে। আসলে কুবুদ্ধি পুরাটা। এই ডাইনামিক প্রাইসিং মানে কি? চাহিদা বাড়লে প্রাইস বাড়তে থাকবে। মানে দালালের হাতে টিকিট গেলে যে জিনিসটা আমরা ব্ল্যাক মার্কেটে দেখি, যে খেলা ভালো হচ্ছে, চাহিদা বাড়তেছে, টিকিট $১০ $১,০০০ উঠে যাবে, $১০,০০০ উঠে যাবে। অলরেডি ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে সর্বনিম্ন $১০,৯০০। ক্যান ইউ ইমাজিন যে $১০,৯০০ কোনো সাধারণ মানুষের পক্ষে টিকিট কিনে খেলা দেখা সম্ভব? এটা ফিফা নিজেই করতেছে। ফিফাই এটা ডাইনামিক করে ফেলছে, যে যত বেশি ক্লিক হবে তত বেশি এটার দাম বাড়তে থাকবে। এই টিকিট যদি এখনো সোল্ড আউট হয়ে না যায়, তাহলে এই টিকিটের দাম $১,০০,০০০ হয়ে যেতে পারে। কেউ আটকানোর নাই। কোনো ফেয়ার মার্কেট পলিসি এখানে নাই। আপনি চিন্তা করেন, লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া থেকে যেসব লোক পৃথিবী জুড়ে ফুটবল বিশ্বকাপ জমায়, গিয়ে ফ্যান জোনগুলো জমায়, স্টেডিয়াম জমায়, তাদের কথা বাদ দিতেন। তারা এই বিশ্বকাপ দেখতে যেতে পারবে না। দেখতে গিয়ে টিকিট কিনে খেলা দেখবে, ওই স্বপ্ন দেখেন না। আমেরিকানরাও দেখতে পারবে না। আমেরিকান যে লাতিনো জনগোষ্ঠী, যে অভিবাসী জনগোষ্ঠী, তারাও দেখতে পারবে না। দেখবে ট্রাম্পের ভাই বোনেরা। ট্রাম্পের ভাই বোনেরা তার সাথে দেখবে না, ব্যবসায়ী পরিবারের লোকজন গ্যালারি ভরাবে। এইবার ফুটবল ভক্তদের কপালে ফুটবল মাঠে বসে অন্তত দেখা নাই। আপনি ভাবতেছেন টিভিতে দেখবেন? সারা পৃথিবীতে উচ্চ মূল্যে সম্প্রচার সত্ত্ব বিক্রি করা হচ্ছে। বাংলাদেশে তবু সরকারি হস্তক্ষেপে একটু কম দামে, শেষ পর্যন্ত এমন পরিস্থিতি ছিল আমরা তো টিভি দেখতেই পারবো না। শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপে আমরা একটা কম দামে ব্রডকাস্ট ফিড পেয়ে গেছি। পৃথিবীর বেশিরভাগ জায়গায় উচ্চ মূল্যে পেইড কানেকশন নিতে হচ্ছে। বিশেষত ইউরোপ, আমেরিকার যেসব জায়গায় আপনাকে ওই নির্দিষ্ট সময় ভিত্তিক সাবস্ক্রিপশন নিতে হয়। আমাদের মতো ওখানে কিন্তু সারা বছর একটা লাইন নিয়ে রাখলে আপনি খেলা দেখতে পারবেন, নট নেসেসারি। এই খেলাটা নির্দিষ্ট করে কোন চ্যানেল কিনতে পারছে তারা এই সময় দাম বাড়ায় দিবে। যে অন্য সময় তুমি মান্থলি সাবস্ক্রিপশন হচ্ছে $৫০, এই মাসে তোমার দিতে হবে $৫০০। শুধু তাই না, এই উপলক্ষে আমেরিকায়ও একটা, আমেরিকানরাও তো বেনিয়ার জাত। ওখানেও ব্যবসার রমরমা শুরু হয়ে গেছে। $৫ টিকিটের, বাসের টিকিটের দাম $৫০ হয়ে গেছে। আমেরিকায় থাকা আমাদের পরিচিত লোকজন স্ট্যাটাস দিচ্ছে যে ভাই বেঁচে থাকার উপায় নাই। মানে বিশ্বকাপ বাদ দেন, বিশ্বকাপ দেখতে যাব না, কিন্তু চলাচল তো করতে হবে। সব কিছুর দাম বেড়ে গেছে। কোনো শাটলের ব্যবস্থা নেই। সারা জীবন দেখে আসছি, যে জায়গায় বিশ্বকাপ হচ্ছে আয়োজক কর্তৃপক্ষ কিছু শাটলের ব্যবস্থা করে দর্শকরা যাতে ফ্রি যাতায়াত করতে পারে। এখানে উল্টে কতভাবে দর্শকের পকেট কাটা যায়। এবং সবচেয়ে ফাজলামোটা আপনি চিন্তা করেন, ফাইনালে ব্রেকে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে।
সেখানে শাকিরা, ম্যাডোনা, তারপর কি বলে ওটারে? বিটিএস এরা পারফর্ম করবে। বিটিএস রে ছোট করি নাই, কি বলে ওটারে বলে? মানে ওটা তো আমাদের সময় না, শাকিরা পর্যন্ত আমাদের বয়স পারমিট করে। আর ম্যাডোনা হচ্ছে আমাদের বয়সের। আবার ওটা ক্রিস মার্টিন হচ্ছেন অ্যাঙ্কর করবেন। তো ওটা দেখার জন্য তো আলাদা অনুষ্ঠান করতেন আপনি। আপনার যদি এতই গরজ থাকে এরকম হাই ভোল্টেজ একটা কনসার্ট করার, আলাদা করতেন। এটা আপনি ১৫ মিনিটের একটা ব্রেকে করতে চান। ১৫ মিনিটের ব্রেকে হবে না জিনিসটাকে লম্বা করার জন্য। এখন ঝুলাঝুলি চলতেছে। বিভিন্ন ফেডারেশন এটা নিয়ে অলরেডি আপত্তি দিচ্ছে যে, "না, ফাইনালে এত বড় ব্রেক দেওয়া যাবে না। ফুটবলের ইনটেনসিটি নষ্ট হবে।" খেলোয়াড়রা আপত্তি করছে। কিন্তু এখনো ইনফান্তিনো চেষ্টা করে যাচ্ছে জিনিসটারে কিভাবে সুপার বোলের মতো ৩০ মিনিট করা যায় ব্রেকটারে। ৩০ মিনিট করা গেলে ওই জায়গাতে জমজমাট একটা টাকা ইনকাম হবে। ওইটা আলাদা করে ওইটা টিভি স্বত্ব বিক্রি করে দেবে। সারা পৃথিবী থেকে বিলিয়ন ডলার আয়। বুঝেন? মানে কোন জায়গা থেকে ব্যবসা করবে? এই ব্যবসা-বাণিজ্য করে জিনিসটারে তো বিক্রি করে দিচ্ছেই। মানে ফুটবলের একটা পাই, একটা ঘাস আর কোথাও বাকি নাই, যে জিনিস ইনফান্তিনো বেচতে বাকি রাখছে। প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে খাতিরের একটা ভঙ্গি করে, আজকে রোনালদোর সঙ্গে, কালকে মেসির সঙ্গে করে এদের ভাবমূর্তিটাও বিক্রি করে। এই যে ক্লাব বিশ্বকাপ গেল, রোনালদোরে অফার করছিল কোনো একটা দলের হয়ে খেলো, কোনো সমস্যা নেই। ট্রান্সফারের ব্যবস্থা আমরা ম্যানেজ করে দিব। রোনালদো রাজি হয় নাই। মানে রোনালদোরে বেঁচে খাওয়া যায় কিনা সেই চেষ্টা করছিল। ইন্টার মায়ামিরে ওয়াইল্ড কার্ড দিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলাইছে। ইন্টার মিয়ামি সেটা সম্মান রাখতে পারছে। আ তারা মোটামুটি 2nd রাউন্ডে চলে গেছে ভালোভাবে। কিন্তু কার্যত ইন্টার মিয়ামি তো ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলার কথাই না। তারা তো ঐরকম র‍্যাঙ্ক দলই না। কিন্তু কেন ওয়াইল্ড কার্ড নিয়ে আসছে? মেসিরে বেচে খাইতে হবে। সব জায়গায় মেসিরে বেচবে। দেখবেন এমন একটা ভাব করবে যে সে মেসির খুব গুণগ্রাহী, এবং এরকম একটা হাইপ তৈরি করে ফেলছে যে মেসির ট্রফি সে দেয়। মেসি খেলে যেতে না। এটা করে সে ওখান থেকেও ব্যবসা করতে চায়। এই ভাবমূর্তিটাও বিক্রি করে। শাইলক বলতে শেক্সপিয়ার যা বুঝাইতে চাইছেন তা সম্ভবত আসলে ইনফান্তিনোরই বুঝাইতে চাইছেন। ওকে, এই যে কমার্শিয়ালাইজেশন, এটার আউটপুটটা কি? ফিফা কেন এত টাকা আয় করবে? ফিফার কি এত টাকার দরকার? এখন আ ইনফান্তিনো কি বলেন? ইনফান্তিনো বা এই যে আজকালকার শাইলকের চেলাপেলা, এরা বলে যে এই টাকাটা আমরা আয় করি হচ্ছে ফুটবলের উন্নয়নে। গালভরা সব কথাবার্তা জানে এরা। দারুণ সব টার্ম জানে। গ্রোথ করতে হবে, সারা পৃথিবীর প্রান্তিক মানুষকে ফুটবলের আওতায় আনতে হবে, কিচ্ছু না। আপনি জানেন এই ২০২৫-২৬ বছরে তাদের কত টাকা আয়ের টার্গেট? $১৩ বিলিয়ন। এর জন্য ফুটবলের উন্নয়নে কয় টাকা ব্যয় করবে? এর ভেতর থেকে একটু ধারণা করতে পারেন? $১৩ বিলিয়ন অন্তত ৫-৭ বিলিয়ন তো ব্যয় করা নিশ্চয়ই আপনি অনুমান করবেন। না, সত্যিকারের ফুটবল ডেভেলপমেন্ট থেকে এখান থেকে $১ থেকে $২ বিলিয়ন ব্যয় হবে। এখন এটা আপনি ইনফান্তিনোরে বলেন, সে আপনার হিসাব কষে রীতিমতো শুভঙ্করের ফাঁকি দিয়ে বুঝায় দিবে যে, না, $১১ বিলিয়ন আমি ফুটবলে ব্যয় করতেছি। নানা রকম ফাঁকিবাজি করবে। প্রথমত হচ্ছে দুনিয়ার সব ফেডারেশনকে সমান বরাদ্দ। জার্মানিরও যে কয় টাকা দেয়, আমাদের বাংলাদেশ ফেডারেশনকেও সে কয় টাকা দেয়। এটা কিসের ফুটবল ডেভেলপমেন্ট হলো? এবং এই টাকাটা দেয় ইনফ্রাস্ট্রাকচারের জন্য। কোন রকম কোনো একাডেমি করা, ফুটবলারদের ট্রেনিং কোর্স করা, অমুক-তমুক এগুলোর জন্য না। এইসব খাতে বরাদ্দ সব মিলে $১ বিলিয়ন এরও কম। এই যে ফুটবলের ডেভেলপমেন্টের জন্য। এবং সেখানে অল্টারনেটিভ ফুটবল হিস্টোরিয়ানদের এবং ফুটবল স্ট্যাটিস্টিয়ানদের নানা রকম আপত্তি আছে। যে এই যে ফুটবলে বরাদ্দের নামে ৩য় বিশ্বে যে টাকাটা দেওয়া হয়, অতি তুচ্ছ টাকা। $১৩ বিলিয়ন থেকে $২ বিলিয়ন আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকায় ছড়ানো হয়। এই টাকাটাও আল্টিমেটলি এরা সুফল ভোগ করতে পারে না। এই টাকাটার সুফল কারা যায়? পায়। এই টাকাটারও সুফল পায় কিন্তু ওই তেলমাথারাই। ওই টাকমাথা লোকেদের বন্ধু-বান্ধবরা। আপনি যে টাকাটা ইনভেস্ট করতেছেন, যে টাকাটা বরাদ্দ বলে পাঠাচ্ছেন আফ্রিকায় বা লাতিন আমেরিকায় বা কিছুটা এশিয়ায়, এই টাকাটা দিয়ে যে প্লেয়ার প্রডিউস হচ্ছে, সেটা আবার যাতে ইউরোপিয়ান ক্লাবগুলো সহজে কিনে নিতে পারে ওই প্লেয়ারদের, সে ব্যবস্থা নানা রকম ফাঁকফোকর করে গড়ে রাখছেন। এই পুরো ব্যাপারটা বুঝাইতে একটু ফিন্যান্স এবং ট্রান্সফারের যে ফাঁকি-ঝুঁকি আছে, সেগুলো বুঝাইতে গেলে একটু বেশিই লম্বা হয়ে যাবে। আমার কনটেন্ট এমনিতেই আপনারা দেখতে বিরক্ত হন, এত লম্বা করে বলি। ফলে এটুকু নিশ্চিত থাকেন যে এই যে বরাদ্দটা দেওয়া হয়, এটা আসলে ঘুরে ফিরে ইউরোপেই চলে যায়, এটার আউটপুটটা। পৃথিবী জুড়ে তৃণমূল পর্যায়ে এই বরাদ্দের কোনো আউটপুট হয় না। সেটা ব্ল্যাটারের আমলেও হতো না, এখনো হয় না। তাহলে এই বিলিয়ন ডলার আয় করার জন্য ওই কাপড় জামা খুলে ফেলার কি দরকার? $১৩ বিলিয়ন আপনি আয় করবেন। এখন ঘটনা হচ্ছে যে এই পুরো ব্যাপারটা আসলে পলিটিক্যাল একটা অ্যাম্বিশন পূরণ করে। আজকে ইউএসএ তে আপনি ১ম এ ক্লাব ওয়ার্ল্ড কাপ দিলেন। তারপরে আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ দিলেন। মানে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ দিলেন। পরপর দুটো মেগা ইভেন্ট দিলেন একই দেশে। যে দেশটা আপনার ফিফার নিরপেক্ষতাই নিশ্চিত করতে পারতেছে না। কোনোভাবেই না। আপনি সারা পৃথিবী, শুধু ইরানের সঙ্গে এটা করা হচ্ছে তা তো না। ইরানের খেলোয়াড়দের ঢুকতে দিচ্ছেন না, একদিনের এন্ট্রি দিচ্ছেন না, সকালে গিয়ে খেলে বিকালে চলে আসতে হবে। এটা ফাজলামো? একটা ইন্টারন্যাশনাল টিম বিশ্বকাপ খেলতে আসছে, তারা সকালে গিয়ে বিকালে চলে আসবে খেলে?
সন্ধ্যার সময় ম্যাচ, রাতের বেলা তাদের ফ্লাইট ধরতে হবে। আবার ম্যাচ শেষ করে তারা ওখানে রাত কাটাতে পারবে না। তাদের ওই অনুমতি নাই। মানে কোন লেভেলে গেছে নোংরামির জিনিসটা। তারা হাজারবার রিকোয়েস্ট করছে আমাদের তাহলে ভেন্যু চেঞ্জ করে দেন। মেক্সিকো, কানাডায়ও তো খেলা হচ্ছে। আমাদের ওখানে খেলাগুলো দেন। কেউ মানান নাই। এটা পুরো আইসিসির চেয়েও জঘন্য একটা অবস্থা হয়েছে। তাদের কথা শোনারই কেউ নাই। ওকে, এটা শুধু ইরানের সঙ্গে করা হচ্ছে তা না। ইরানি দর্শকদের যেমন এন্ট্রি নাই। ইরানে কোনো মানুষ তার হোম টিমরে সাপোর্ট করতে আমেরিকায় যেতে পারবে না। ইরানের কিছু লোকজন মেক্সিকোতে আজকে বেস ক্যাম্পের সামনে তাদের টিমরে বরণ করছে। ওই লোকগুলোরও সৌভাগ্য নাই তারা গিয়ে আমেরিকায় দলের খেলা দেখবে। ফাইন। এবার সারা পৃথিবীর দর্শকদের সঙ্গে কি করা হচ্ছে? সাধারণত আমরা আইওসি বা ফিফার কোনো ইভেন্টে দেখি যে আপনি টিকিট কাটা মানে আপনি ভিসায় একটা মোটামুটি গ্যারান্টি পাবেন। যদি না আপনার খুব বেশি ক্রাইম রেকর্ড, খুব বেশি না, কোনো রকম ক্রাইম রেকর্ড থেকে না থাকে। বা আপনার ইনটেনশন আসলে এম্বাসির কাছে অতিরিক্ত খারাপ মনে হয় যে আপনি গেলে আর ফিরবেন না। সাধারণত আইওসি বলে যে আমার অ্যাক্রেডিটেশন অলিম্পিকের ক্ষেত্রে বা টিকিট ইটসেলফ ভিসা হবে প্রায়। মানে তুমি ওটা যখন নিবা তখনই আমরা কোয়ালিটি চেক করে দেব। তারপরে আর ভিসা নিয়ে ঝামেলা হওয়ার কথা না। অথচ এবার বলেই দিচ্ছে ট্রাম্প নিজেই এটা প্রেস কনফারেন্সে বলছেন যে টিকিট কাটতে পারেন। ভিসার কোনো গ্যারান্টি নেই। আর ভিসা পেতে গেলে বিরাট অঙ্কের একটা জমা দিয়ে যেতে হবে। জামানত জমা দিয়ে যেতে হবে। যে জামানত জমা দেওয়াটা প্রবলেম না। ওটা তো ফেরত আসলে আমি পাবো। এই টাকা খরচ করে কয়টা লোক টিকিট কেটে খেলা দেখতে যাবে? একটা হিসাব করা হয়েছে যে আর্জেন্টিনার খেলা যদি কেউ ফার্স্ট রাউন্ডের ১ম ম্যাচ থেকে আর্জেন্টিনা যদি ফাইনালে ওঠে, পুরোটা ফলো করতে যায় শুধু ইউএসএ তে পৌঁছানোর পরে তার $৩১,০০০ খরচ হবে। আপনি একটু কল্পনা করেন তো কয়টা আর্জেন্টাইনের ওই সামর্থ্য আছে যে ঐরকম একটা বিরাট জামানত জমা দিয়ে ভিসা নেবে, এত টাকা খরচ করে ইউএসএ আসবে, এসে $৩১,০০০ শুধু ট্রাভেল কস্ট। এরপরে থাকা, খাওয়া এই অবস্থা। এটা ফিফা বিশ্বকাপ, মানুষের বিশ্বকাপ। যেটাকে আমরা বলি যে পেলে যে কথা সারা জীবন বলে গেছেন যে ফুটবল দারিদ্র্যের ভাষায় কথা বলে। ফুটবল সারা পৃথিবীর দরিদ্রদের কানেক্ট করবে। ফুটবল বিশ্বকাপের কাজ হচ্ছে সারা পৃথিবীর না পাওয়া মানুষকে কানেক্ট করা। এটি সেই আসর। এই আসরকে তাই মনে হয়? এখন আপনি বলেন যে আজকে আমি কথা বলতেছি ৯ তারিখে। আর ২ দিন পরে বিশ্বকাপ। আপনার মনে হচ্ছে বিশ্বকাপ? আপনি দেখতে চান সারা পৃথিবীতে কোথাও সেই উন্মাদনা? কোথাও নাই। ফিফা বিশ্বকাপ নিয়ে এবার মানুষের ভিতরে এই যে আগ্রহটা কেড়ে নেওয়া হয়েছে, আপনি যখন সোনার ডিম পাড়া হাঁস কাটবেন, তখন ওটা আসলে একবার ডিম দিয়ে মরে যাবে। সেই জিনিসটা ইনফান্তিনো করতেছেন। এই যে পৃথিবী জুড়ে ফুটবলের যে জোয়ারটা, সেই জোয়ারটারেও মেরে ফেলতেছেন। উনি যেরকম ভাবতেছেন যে এই জোয়ার দিয়ে নানাভাবে কামানো যায়, না যায় না। এটা আপনি দ্রুত কামানোর চেষ্টা করলে দ্রুত শেষ হয়ে যাবে। ফুটবল নিয়ে মানুষের আগ্রহ ওরকম এবার বিশ্বকাপ নিয়ে ওটা প্রমাণ হচ্ছে যে আপনি যত কমার্শিয়ালাইজেশন করতে চাচ্ছেন, তত বেশি মানুষ মুখ ফিরায়ে নিচ্ছে। মেসি, রোনালদো, ইভেন আপনি পেলে, ম্যারাডোনা এনেও দাঁড় করায় দেখতে পারেন। মানুষকে যদি আপনি এভাবে বাধা দেন, মানুষ থাকবে না সঙ্গে। যাই হোক শেষ পর্যন্ত বিশ্বকাপ শুরু হচ্ছে। গ্রেটেস্ট শো অন আর্থ। আমরা আশা করি যে এই শত প্রতিকূলতার পরেও আমরা খেলা দেখে একটু মজা করতে পারব। সেই অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।